শামীম ভাই, আজকে আমরা এখানে নির্বিঘ্নে নিশ্চিন্তে বসে কথা বলতেছি। আপনার কি মনে পড়ে যে 2018 সনে যখন আপনার দিকের সাথে আমার প্রথম দিকের পরিচয়, হ্যাঁ, আমাদের শুরুর দিকের সম্পর্ক, শাহবাগ যে আমাদের কাছে একটা আতঙ্কের জায়গা ছিল। আমরা হুট করে আসতাম, আবার হুট করে চলে যেতাম, মানে নিশ্চিন্তে এখানে বসে চা আড্ডা বাজি। এটাও একটা শঙ্কিত ভাব ছিল যখন মানে কোটা সংস্কার আন্দোলনটা দানা বাঁধা শুরু করলো। ওই প্রেক্ষাপটটা কি আপনার মনে আছে? ব্যাপারটা হলো তখন তো আসলে যে পরিস্থিতি, সেখানে তো তোরা তো তখন ফুল অ্যাক্টিভ আমরা ছিলাম। তো ইয়াং যারা ছিল, ইয়াংদের কথা তো বাদই দিলাম, আমাদের যারা ছিলাম আমরা, আমাদের তো কখনোই এই মধুর ক্যান্টিন বা হাকিম, পাশাপাশি ঢাকা টিএসসির এখানে আমাদের দাঁড়াইতেও দিত না। কারণ ওদের সবসময় একটা আতঙ্ক ছিল যে এরম কখন কি করে ফেলে। তো পরিচয়টা আসলে 18 কোটা আন্দোলনের তো আগেই। জি। হ্যাঁ, এবং তোর যে এই যাত্রাটা তোর 18 কোটা আন্দোলন দিয়ে না, জি। সে থেকে আরো অনেক বছর আগে থেকে। জি। তো 18 কোটা আন্দোলন থেকে এখানে কেন বলছি এই কথা, যে এই পুরোটা মানুষের জানার দরকার আছে যে 12-13 সাল থেকে তোর যে অ্যাক্টিভিটিস এবং তুই যে কাজ করেছিস সেখান থেকে। তো ব্যাপারটা হলো যে তারপর ফাইনালি 18 কোটা আন্দোলন পরবর্তীতে সেই গোষ্ঠীর দ্বারা তাদের একটা অংশ নিয়ে আমরা কিন্তু গণ অধিকার পরিষদের জি। সাথে ইনভলভ হয়েছিলাম। তুই গণফোরামের সাথে এসেছিলি, গণ অধিকার পরিষদে আসিনি, সেটা তো আভ্যন্তরীণ অনেক ঝামেলা ছিল। তো ওই সময়ের যেই রাষ্ট্রের যে মানে যে সন্ত্রাসী কার্যক্রম এবং হাসিনার যে তাবেদারি, ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা, সেই প্রতিষ্ঠার কাজটা আসলে হাসিনা করে গেছে। এবং আমাদের কাছে কথা হলো যে 18 পরবর্তীতে টোটাল নিয়ন্ত্রণ করেছে হলো ইন্ডিয়া। হাসিনা জাস্ট আওয়ামী লীগ ছিল ওদের একটা ইউনিট। হ্যাঁ, বলতে পারেন। এখন 18 কোটা আন্দোলনের ওইটা আজকে নতুন ভাবে শুরু করা গেল, এবং তার পরবর্তীতে এই যে আমাদের স্বীকার করতেই হবে এবং সবাইকে স্বীকার করতে হবে যে 5ই আগস্টটা যে হলো, এটার মূল ভিত্তি হলো 18 কোটা আন্দোলন। জি। তো সেই জায়গা থেকে অনেকে কিন্তু স্বীকার করতে চায় না। অনেকে মনে করে যে 18 কোটা মানে এই 5ই আগস্টে তারা অনেক কিছু হয়ে গেছে এবং তারাই আসলে মূলত মূল জায়গায় কাজ করেছে। সে তুলনায় ভাইরাল হতে হয়, ভাইরাল হতে পারেনি। বাংলাদেশের যে সমস্যা, সেই সমস্যাটা হলো যে এখানে যারা অসংলগ্ন কথা বলে, তুলনামূলক অল্প বয়সী, তারা আসলে ভাইরাল হচ্ছে কিন্তু তোকে চিনতেছে না। এবং এর পেছনে যারা আছে বা যারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করছে, তাদের স্বীকার করছে না। এই স্বীকার না করার কারণেই বর্তমানে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। না, সে তো আপনি মানে বলছেন, আমাদের চার কথা বাদ দেন। হ্যাঁ, এই আন্দোলনে মহিরুহিত হলো নূর হক নূর, কোটা সংস্কার আন্দোলনের মহানায়ক নূর হক নূর, তাকেই তো স্বীকার করতেছে না নতুন বিপ্লবীরা। এবং এই যে 2024-এর জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, এটা যে 18 কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট পটভূমি কিভাবে তৈরি হলো, এবং সেখানে তো আর একজন দুজন না, নূর হক নূর, রাশেদ খান, হাসান মামুন, এপিএম সুহেল, লুৎফুন্নাহার লুমা, সোহরাব, মাহফুজ, তারপর মঞ্জুর মোর্শেদ মামুন, নাজমুল হাসান, এরকম অসংখ্য নাম বলা যায়। হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানে অমানুষের মতো একটা জানোয়ারের উপরে তো এরকম নির্যাতন করেন, আমাদের তরিকুলের পা ভেঙে দেওয়া হলো। তারপর মুন্না মাসুদ, এদের উপরে মানে কত জায়গায় কতভাবে হামলা করা হলো, আমাদের লুৎফুন্নাহার লুমা, এরপর আমাদের যে কান্তা, লামিয়া, এই মেয়েদের উপর যে কিভাবে বর্বরোচিত হামলা করা হলো। যে এইটা যে মানে আসলে আমরা বিজয়ের পর ভুলে যাই যে কত বন্ধুর রক্তে রাঙা এই বিপ্লব, এটা আসলে মনে রাখে না। কত মানুষের ত্যাগ, নির্যাতন, নিপীড়ন, কিভাবে যে এই জায়গাগুলো সংগঠিত হলো, এইগুলো সবাই ভুলে যেতে চায়। এবং এই যে এখানে মূল সমস্যাটা হলো যে নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করা। এদের অনেকের ভিতরে আত্ম উপলব্ধি নেই, ওরা জানে না যে তাদের যোগ্যতা কি। এবং একটা গণ অভ্যুত্থান বা একটা আন্দোলন শুধুমাত্র গুটু কয়েক লোকের ওই ব্যানারের সামনে থাকা লোকের জন্য হয় না। এখানে অনেক লেয়ারের লোক থাকে, অনেক মানুষ থাকে। সেখানে আমি মনে করি যে এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মূল শক্তি যদি হিসাব করা হয়, মূল শক্তি তো বিএনপি। অবশ্যই তারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছে, তাদের বিরুদ্ধে ই করা যায়। আরটা হলো এখন যদি হঠাৎ করে মনে করে যে না আমরাই ছিলাম মূল চাবিকাঠি, মূলত 5ই আগস্টের পরবর্তীতে যে মূল শক্তিটাকে ভেঙে গেল, সেই ভেঙে যাওয়ার পিছনে আমি দায়ী দেবো এদের। এই নতুন যে বাংলাদেশের মানে গণঅভ্যুত্থানের বাবা যারা শাস্তি চেয়েছে, কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতা তো ভিন্ন, এটাকে স্বীকার করতে হবে। এই স্বীকার করার রাজনীতি যতদিন না হবে, ততদিন এই বিশৃঙ্খলা চলবে। হ্যাঁ, সেটাই শামীম ভাই, যার যে অবদান সেটা যদি স্বীকার না করা হয়। আমরা যখন 18 কোটা সংস্কার আন্দোলনটা শুরু করি, ওই সময় যে আপনাদের ভূমিকা, আপনি, আপনার বন্ধু শাম্য শাহ ভাই, তারপর এরকম যারা শিল্প সাহিত্যে যারা অবদান রাখতো, রাজনীতিতে যারা অবদান রাখতো, এবং আপনাদের মানে দেখেন একটা জায়গায় একটা বিপ্লব কিন্তু শুধু মাত্র রাজনীতির উপরে, স্লোগানের উপরে হয় না, বয়ান বক্তব্য থাকে, শিল্প সাহিত্যে অবদান রাখতে হয়, কবিতায় অবদান রাখতে হয়,
অনুপ্রাণিত করতে হয়, সেই জায়গাটা যে আপনারা পিছন থেকে করতেন, হ্যাঁ, এই যে মানে আসলে এই জায়গাটা কি, আমাদের অনেক বন্ধু তো হারিয়ে গেছে। আমাদের ওই যে ফরাদ ছিল, ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেল, বা এই যে আপনার কিভাবে আমরা বলবো যে আপনার মনে আছে যে কত মানুষ আমরা একসাথে মার খেয়েছি, তাদেরকে আজকে আমরা খুঁজে পাই না। আমাদেরকে উচিত না তাদেরকে খুঁজে আনা, যারা ওই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে, যে মা বোনটা আইসা পাশে দাঁড়াইছে, তাদেরকে আমরা হারাই ফেলাইছি। মানে এখন যে সামনে আছে সেই শুধু কৃতিত্ব নেয়। আর আরেকটা বিষয় কি আপনি খেয়াল করছেন যে মুক্তিযুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা নামে একটা জায়গা আছে, ঠিক একই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ভুয়া জুলাই যোদ্ধা হচ্ছে। এই জায়গাটা কি আপনি বুঝতে পারছেন যে কিভাবে একজনের জায়গা, একজনের ত্যাগ, একজনের শ্রম, কিভাবে একজন হুট করে এসে উড়ে এসে দূরে বসে পুরোটাই নিয়ে যেতে চায়। এটা একটা চমৎকার ব্যাপার বলেছি যে ভুয়া মুক্তিযোদ্ধা। আসলে আমরা 71 সালে একটা কথা, এটা হলো শেখ বাতেন ভাই বলেছিলেন, উনি মুক্তিযোদ্ধা, উনি একজন জাজ ছিলেন। উনি বলেছিলেন যে 71 সালে যারা কৃষক তারা লাঙল ফেলে, যারা ছাত্র তারা কলম ফেলে অস্ত্র ধরেছিল, এবং যুদ্ধের শেষে তারা অস্ত্র জমা দিয়ে আবার কলম ধরেছে, তারা পড়াশোনা করেছে, এবং যারা লাঙল ফেলে এসেছিল তারা আবার লাঙল ধরেছে, ধরে তারা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে কাজ করেছে। কিন্তু তখনকার সময় ইন্ডিয়া যারা ছিল, যারা সোনাগাছিতে গিয়ে দালালি করেছে, যারা ওইখানে গিয়ে পালিয়েছিল, তারা পরবর্তীতে দেশে এসে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো দখল করেছে। তেমনই 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটেছে তা ছিল এই দেশের যে এই আন্দোলনের সাথে কোনো সম্পৃক্তই ছিল না, কিন্তু 5ই আগস্টের পরে তাদের উত্থান আমরা দেখছি। আমরা দেখছি যে 1 মাস এই আন্দোলনের সাথেই ছিল, কিন্তু বিগত 17 বছর আওয়ামী লীগের সুবিধা নিয়েছে এমন কিছু লোক। আমরা দেখছি যে এই সুবিধাবাদীদের হাত ধরে 17 বছর ধরে সুবিধা যারা নিয়েছে, তারা আবার এখন জেগে বসেছে। কথা হলো, বিপ্লব যখন হয়, গণ অভ্যুত্থান যখন হয়, সেই গণ অভ্যুত্থানে সবাইকে সবাই চিনে না, কিন্তু যাদের চিনে তাদের দায়িত্ব হলো এই গণ অভ্যুত্থানে যার যেখানে অবদান আছে তাদেরকে সামনে আনা এবং তাদের দায়িত্ব দেয়া, স্বীকার করা। এই অস্বীকারের রাজনীতি করলে যত ক্রেডিট থাকুক না কেন, সে আসলে মানুষের দ্বারা লাঞ্ছিত হবে, মানুষের দ্বারা প্রত্যাখ্যান পাবে। জুলাইয়ের এই সময়ে আমার একটা ক্লিয়ার কথা, সেটা হলো তোমরা যারা গণ অভ্যুত্থানের মূল যে চেতনা, মূল যেই চাওয়াটার বিরুদ্ধে কাজ করেছে, 71-এর চেতনা বলে হাসিনা বাংলাদেশকে ধ্বংস করেছে, বাংলাদেশের ক্ষমতায় থাকতে চেয়েছে, কিন্তু ঠিক তেমন ভাবে যারা জুলাইয়ের চেতনা বলে এই বাটপার জুলাইয়ের যারা শক্তিকে ধ্বংস করেছে, তারাও কিন্তু একই পরিস্থিতির মধ্যে পড়বে। তারা কিন্তু বাংলাদেশের যেটা হয়, রাজনীতিতে বাংলাদেশে যেটা হয় হলো গোষ্ঠী এবং দলীয় স্বার্থে তারা কাজ করে এবং তাদের স্বার্থ বুঝতে চায়। কিন্তু আমরা যেটা বারবার বলতে চাই যে বাংলাদেশের জন্য কাজ করতে হবে এবং সার্বিক জনতার স্বার্থে কাজ করতে হবে। যদি সেটা না হয়, তাহলে বাংলাদেশের মানুষ আবার রুখে দেওয়া হবে। পাশাপাশি আর একটা ক্লিয়ার কথা বলতে চাই, সেটা হলো 5ই আগস্টের যে পলিটিক্যাল কালচার, সেই কালচারের আর ফিরে আসবে না, এবং হাসিনার যারা মনে করছে বাংলাদেশে তারা কিছুটা করতে পারে, সেটা আর সম্ভব হবে না। হাসিনা ফিরে আসবে না।